পার্সপেক্টিভটা হচ্ছে এই ধরনের যে আমরা আরবানাইজেশন কাপ থেকে যেটা দেখেছি যে ডেভেলপ নেশনস এর প্রায় সবগুলো কান্ট্রিতেই দেখা গেছে যে লেভেল অফ আরবানাইজেশন প্রায় 75% এর অ্যাবাভ। আর লিস্ট ডেভেলপ কান্ট্রিতে দেখা গেছে যে এগুলো 30 নিচে অথবা বড় জোর 35 অথবা 40 এই জায়গাতে রয়েছে। এবং আমরা ডেভেলপিং নেশনস এর যদি দিকে তাকাই তাহলে দেখবো যে এটা ইন বিটুইন, অর্থাৎ 35 বা 30 বা 40 থেকে 65 বা 70-র মধ্যে এই এই আরবানাইজেশনের লেভেলটা দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ। বাট আমরা যদি ট্রেন্ড দেখি তাহলে দেখবো যে এই গ্লোবাল পার্সপেক্টিভে আমাদের 1950 সাল বা 51 সাল নাগাদ দেখা গেছে যে প্রায় 30% লোক শহর এবং নগরে বসবাস করত, পুরো গ্লোবের কিন্তু আমি বলছি। এবং সেই সময়েই উন্নত বিশ্বের প্রায় 75% লোক কিন্তু আরবান এরিয়াতে বসবাস করতো না। তখন কিন্তু তাদের অনেকেরই দেখা গেছে যে প্রোগ্রেস অথবা লেভেল অফ আরবানাইজেশন কম ছিল। কিন্তু আমরা যদি এর পরবর্তী সময়ে দেখি যে এটার পরিবর্তন হলো কিভাবে, তাহলে 1950-এ যদি তোমার 29% হয়, তাহলে দেখা গেছে যে আমাদের এই যে 50% ক্রস করেছে গ্লোবাল আরবানাইজেশন, এটা কিন্তু খুব বেশি দিন আগে না, এটা হলো 2006 এবং 7-এর সময়। 2006 এবং 7-এর সময় এসে 50% ক্রস করেছে, অর্থাৎ এই প্রথম পুরো পৃথিবীর মানে আরবান পপুলেশন বেশি হয়েছে কম্পেয়ার্ড উইথ রুরাল পপুলেশন। এটা কিন্তু গ্লোবাল একটা অ্যানালাইসিস। এরপরে এখন যদি আমরা দেখি আজকে থেকে 13-14 বছর পরে সেটা এখন কিন্তু দাঁড়িয়েছে 56%। এবং ধারণা করা হয় যে 2050 সালে গিয়ে আমাদের প্রায় 2/3 অর্থাৎ 66 to 70% লোক শহর এবং নগরে বসবাস করবে। পুরো গ্লোবাল পিকচার কিন্তু এটা আমি বলছি। তবে অনেক অর্গানাইজেশনই তোমার এটা অ্যানালাইসিস করে দেখেছে যে এই অ্যানালাইসিসটা তোমার প্রায় 68% to 70%। কারণ অনেকগুলো আন্ডার ডেভেলপ কান্ট্রিতে এই নগরায়নের হার এতটাই দ্রুত যে আমি দেখি তোমাদের কেউ ফোন করলো কিনা একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি জয়েন করতে চাচ্ছ তো? তুমি জয়েন করতে চাচ্ছ? ওকে। তো যেটা আমরা বুঝতে পারছি এই জায়গাটা থেকে সেটা হলো গিয়ে যে এই মুহূর্তে ডেভেলপ কান্ট্রির আরবানাইজেশন অনেকটা স্যাচুরেটেড হয়ে আসছে এবং তাদের রেট অফ আরবানাইজেশনটা অনেক কমে গেছে, ফলে তারা স্লথ গতির হয়ে গেছে। কিন্তু আবার অন্যদিকে আমরা দেখছি যে সমস্ত আন্ডার ডেভেলপ কান্ট্রি আছে বা ডেভেলপিং নেশনস আছে, তাদের আরবানাইজেশন রেটটা বেশি হওয়াতে তাদের লেভেল খুব দ্রুত বাড়ছে। এবং এই বাড়ার গতিটা অনেক সায়েন্টিস্টরাই ধারণা করছে যে আগামী 15 থেকে 25 বছরের মধ্যে খুব দ্রুত বেড়ে যাবে। যেমন আমরা বাংলাদেশে দেখছি যে এই মুহূর্তে এসেও প্রায় রেটটা হচ্ছে 3.5। তাহলে 3.5% রেটে যদি আরবানাইজেশন হয়, তাহলে বাংলাদেশেও চিন্তা করা হচ্ছে যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে কিন্তু এটা 50% ছাড়িয়ে যাবে। তো লোকাল কনটেক্সটটাতে পরে আসি আমরা, কিন্তু গ্লোবাল কনটেক্সটটাকে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি। তো আমরা যদি একটু চেহারা দেখতে চাই যে তাহলে যে আরবানাইজেশনের যে রিজনের কথা আমরা বললাম সেটা দেখতে কিরকম, একই রকম কিনা, কার্ভ গুলো কি বলে, একটু সেগুলো আমরা একটু দেখে আসি বা আলোচনা করি। আমার কাছে একটা এমনিতেই ওয়েব বেসড একটা রিডিং ম্যাটেরিয়ালস আছে, সরি, সেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। যে
এই রিডিং মেটেরিয়ালসটা একটু খেয়াল করে দেখো যে এই যে দেখো, বুঝা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। একটু খেয়াল করে দেখো, এই যে কখন কোনটা কোন জায়গায় কতটুকু হচ্ছে তোমার এটা বোঝা যায় কিন্তু। খেয়াল করে দেখেছো? মানে 1960 থেকে আমি শুরু করলাম। 1960-এ রুরাল পপুলেশন 2 বিলিয়ন ছিল, আরবান পপুলেশন ছিল 1 বিলিয়ন। এটা কিন্তু গ্লোবাল পিকচার। তো 1980 সালে এসে দেখো রুরাল পপুলেশন 2.69, আরবান পপুলেশন হয়ে গেল 1.7 বিলিয়ন। এখন আমরা এইদিকে এই যে যে জায়গাতে লিমিটটা ক্রস করেছে সেই জায়গাটার মধ্যে আসি। 2007 আমি তোমাদেরকে বলেছি 2006-7 দিকে দেখো আরবান পপুলেশন 3.35 বিলিয়ন আর রুরাল পপুলেশন হয়ে গেল 3.3 বিলিয়ন। আমরা যদি এই জায়গাতে পার্সেন্টেজ হিসেবে মানে ধরে নেই তাহলে এই জায়গাতে 50% ক্রস করে গিয়েছে আরবান পপুলেশন। এবং আরবান পপুলেশনের যেই ডাইমেনশন সেটা খেয়াল করে দেখো, সামনের দিকে ধীরে 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 আর বাড়ছে, অর্থাৎ এই পপুলেশন আরো বাড়তে থাকবে। এই জায়গায় 2017 সালের ডেটা দেওয়া আছে। তাহলে এই জায়গাতে একটা আমরা গ্লোবাল পিকচার আসলে আমরা বুঝতে পারি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই জায়গাতে একটা দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, ইউএন ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস। এই জায়গাতে যদি যাও তাহলে তোমরা এই ধরনের অনেক তথ্য দেখতে পাবে। বাট আমি তোমাদেরকে একটু করে বোঝানোর জন্য এই জায়গাটার মধ্যে আসলাম। আর আমরা একটু একটু রিজিওনালাইজেশন দেখতে চাচ্ছি আরবানাইজেশনের প্যাটার্নের মধ্যে। একটু খেয়াল করে দেখো যে এই জায়গাতে বলা আছে যে কোন জায়গায় কে আছে এবং তার লেভেল অফ আরবানাইজেশন কত। ওকে, আমরা কানাডার মধ্যে আমরা হাত নিলাম এবং কানাডাতে ধরে আমরা বুঝতে পারলাম যে এইটার লেভেল হচ্ছে 2017-তে, কিন্তু এটা কিন্তু 2021-এর ডেটা না, কারণ 2021-এর ডেটা হয়তো দেখা যাবে পাওয়া যাবে আরো পরে। তো একটু খেয়াল করে দেখো, এটা 81.35%, অর্থাৎ টোটাল পপুলেশনের প্রায় 82% তোমার 2017 সালেই কানাডাতে আরবান এরিয়াতে বসবাস করছে। তার মানে অনলি 18% পিপল রুরাল এরিয়াতে বসবাস করছে। তাহলে ইউএসএ কতটুকু দেখো, ওই একই সালের ডেটা ইউএসএ বলে 82%, 82.06%। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, একটু আমাকে ইয়ে করো, রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। ওকে, তো এটা হচ্ছে ইউএস এর ঘটনা। আবার আমরা যদি দেখো, যদি আমরা মেক্সিকোতে দেখি তাহলে মেক্সিকোতে কিন্তু আরবানাইজেশন কম না, ঠিক আছে, এটাও প্রায় 79%-এর মতো। তাহলে এরকম প্রত্যেকটা করে করে আমরা কিন্তু দেখতে পারি, কিন্তু কম আছে। হন্ডুরাসে হচ্ছে যাচ্ছে 58। তাহলে এই জায়গাতে আরবানাইজেশনটা অনেক কম। কিন্তু একটু খেয়াল করে দেখো যে পৃথিবীর সব জায়গায় একই রকম না, বেশ এগিয়েছে হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকার দেশগুলো। আমরা এগুলো জানি যে ডেভেলপ নেশনস। সো এগুলো আগে থেকেই আরবানাইজ কান্ট্রি ছিল, কিন্তু এখন আরো বেশি সামনের দিকে চলে গেছে। এটা যেহেতু 2017 সালের ডেটা, আমরা যদি 21-এ দেখি তাহলে দেখা যাবে যে এটা প্রায়, যদি আমরা কানাডা দেখি তাহলে 85, ইউএসএ 85, 86, 7 এর দিকে চলে গেছে। কিন্তু আমাদের যেগুলোকে বলেছি লিস্ট ডেভেলপ কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি, তার অবস্থাটা কি? আমরা যদি দেখো এই জায়গাটার মধ্যে আসি, নাইজারের অবস্থা দেখো, মাত্র 16.35%। 2017 সালে ধরি সেটা 20% হয়েছে বা 22% হয়েছে। সরি। তাহলে সেই জায়গাতে দেখবো এরা খুবই লো লেভেল অফ আরবানাইজেশনের মধ্যে আছে, লো লেভেল অফ আরবানাইজেশনের মধ্যে আছে। ঠিক একইভাবে যদি আমরা এদিকে দেখো সাউথ সুদানের কথা ধরি, তাহলে সেই জায়গা তো লো লেভেল অফ আরবানাইজেশন আছে। কিন্তু আমরা যদি আফ্রিকার সব জায়গাতে একই রকম হবে না, একটু খেয়াল করে দেখো, লিবিয়াতে হচ্ছে প্রায় 80%, তারপরে এই জায়গাতে আলজেরিয়াতে প্রায় 72%। সো এইগুলো হচ্ছে তোমার একেবারে ডিজিটাল ম্যাপ। তুমি এই জায়গাটার মধ্যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কান্ট্রির তুমি লেভেল অফ আরবানাইজেশন তুমি বুঝে উঠতে পারবে। তো আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে
সাউথ আফ্রিকাটা আমরা পেলাম 65.85%। এখন আমরা একটু আমাদের রিজিয়নে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। আমাদের রিজিয়নে ইন্ডিয়াতে দেখো, ইন্ডিয়াতে দেওয়া আছে 33.6%। তোমাদেরকে বলেছিলাম গত ক্লাসে যে ইন্ডিয়া প্রায় 34%। অবশ্যই সেটা 34% এই মুহূর্তে ক্রস করে গিয়েছে। বাংলাদেশের দিকে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম 35%, কিন্তু এটা 17 সালে দেখাচ্ছে 35.86%, এখন আরো কিছুটা বেশি। তো আমরা যদি অস্ট্রেলিয়াতে যাই তাহলে দেখবো সেই জায়গা তো বেশ মানে ওভার আরবানাইজ কান্ট্রি, 85.9%। নিশ্চয়ই এটা এই মুহূর্তে 87, 88 এই দিকে চলে গেছে। তো আমরা যদি আবার রাশিয়ার দিকে আসি তাহলে এটা দেখবো 75%-এর মতো এই মুহূর্তে, হয়তো এটা এখন 76, 7, 8 এর দিকে চলে গেছে। আবার আমরা যদি ইউরোপে আসি তাহলে ইউরোপের সব কান্ট্রি কিন্তু একই রকম হবে না। ফ্রান্সে 80%, তারপরে ইউনাইটেড কিংডমে তোমার 83.14%। ঠিক আছে, আমরা আবার এই জায়গাতে স্পেনে যদি আসি 80%, তারপরে আমরা যদি ফিনল্যান্ডে আসি তাহলে 85%। এরকম ভাবে তুমি সবগুলোকে তুমি সরিয়ে 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 দেখতে পারবে। এই জায়গাতে যদি আমরা জাপানে আসি তাহলে আমরা দেখবো 91.53%। তাহলে জাপানে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু বেশি, এই জায়গাতে প্রায় আমরা 94, 95, কম পক্ষে তোমার 93% হবে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, তো মালয়েশিয়া দেখাচ্ছে 75%। হ্যাঁ, আবার থাইল্যান্ডে দেখাচ্ছে 49%। নিউজিল্যান্ডে দেখাচ্ছে 86%। যাই হোক, আমরা এই জায়গার থেকে যে রকমের একটা কনক্লুশনে আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে চীনে খেয়াল করে দেখেছো করে গিয়েছে, মানে ভেরি ডেভেলপিং নেচার। তো এটা হচ্ছে আমাদের আরবান এরিয়াতে আরবানাইজেশনের যেই লেভেল, সেই লেভেলটা আমরা গ্লোবালি বোঝার চেষ্টা করলাম। তাহলে এটা দিয়ে আমি গতকাল তোমাদের আরবানাইজেশনের কার্ভের যে ব্যাখ্যাটা বিশ্লেষণ দিয়েছি, সেই ব্যাখ্যা বিশ্লেষণ সম্বন্ধে তোমরা কিন্তু জানতে পারলে। ঠিক আছে, তো এই জায়গাতে আবার আরেকটা বিষয় আছে। তোমরা যদি এইটাকে আমরা এইরকম দেখি যে 2090 সালে দেখতে চাচ্ছি, তাহলে 2090 সালের অবস্থাটা কিরকম ছিল। আবার আমরা এরকমের 2060 সালে কিরকম ছিল তারও একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে 2060 সালে যখন আমরা কানাডাতে যাব তখন দেখবো যে মাত্র 70% ছিল আরবানাইজেশন রেটটা। ঠিক আছে, তাহলে ইউএসএ তে কত ছিল? 70%। তাহলে 60 সালেই কিন্তু তারা 70% চলে গিয়েছিল। কিন্তু 60 সালে আমরা কোথায় ছিলাম? 60 সালে দেখো ইন্ডিয়া ছিল 17.92%। 60 সালে ইন্ডিয়া ছিল 17.92%। তাহলে বাংলাদেশ কত পার্সেন্ট? হ্যাঁ, খেয়াল করে দেখেছো? 17.92%। তাহলে বাংলাদেশ কোথায় ছিল? বাংলাদেশ ছিল 5.13%। তাহলে আমরা কিন্তু এই মুহূর্তে আরবানাইজেশনে ইন্ডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো কিন্তু। সো এই যে এইটাও একটা প্যাটার্ন যে একই রিজিয়নের মধ্যে থেকে অনেকগুলো কান্ট্রি আছে যে অন্য কান্ট্রিকে আরবানাইজেশনের লেভেল থেকে ছাড়িয়ে যেতে পারে। তার এটা ডেভেলপমেন্ট মোমেন্টামের উপর ডিপেন্ড করবে, এবং রুরাল আরবান মাইগ্রেশন বা আরবান পপুলেশনের বৃদ্ধির যে অ্যাট্রিবিউটস গুলো আছে সেগুলোর ডাইনামিজমের উপর এগুলো ডিপেন্ড করবে। তাহলে আমি তোমাদেরকে একটু আহ, বাংলাদেশে যদি দেখি তাহলে 17%। স্যার কি বলছিলেন একবার একটু বলবেন স্যার? স্যার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না।
স্যারের নেট সমস্যা চলে আসবে কি করে? এই খাদিজা, জি বলো। দেখো তো স্যারের পারমিশন লাগতেছে কিনা। না, নাফে ই করতে চাচ্ছে, অ্যাডমিট করতে চাচ্ছে, মানে ঢুকতে চাচ্ছে। ওয়েটিং রুমে ও আছে, আর কেউ তো দেখছি না। ঢুকাই না ওরে নাও, নাফিকে নাও। হ্যাঁ, নিয়ে নিয়েছি। স্যারের নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে, উনি নাকি লিঙ্ক খুঁজে পাচ্ছেন না। সাকিব রব স্যারকে লিংক পাঠিয়েছো? হ্যাঁ, ওনাকে পাঠাইছে, আগেই পাঠাইছে। দেখা যাক। আজকে ক্লাস নেবে বলছে। আচ্ছা তাহলে স্যার আমরা তো আছি স্যার, আপনার এটা একটু জয়েন দাও স্যার।
স্যার স্যার আমাদের 81 জন দেখাইতেছে আপনাকে সমস্যা। আচ্ছা স্যার বুঝছি স্যার, কাহিনী হচ্ছে স্যার আপনি আরেকটা নতুন চালু করছেন তাই না স্যার? আচ্ছা স্যার আমি সবাইকে লিখতে দেবো। জি স্যার আপনি জয়েন হচ্ছেন জি স্যার। আচ্ছা স্যার এইখানেই থাকবো স্যার, জয়েন দিতেছে। মানে এই লিঙ্কটা বন্ধ করে নতুন ভাবে আবার সাকিব স্যার আছে, স্যারের তো অডিও স্যার তো মাইক অডিও কানেক্ট হয় নাই তো। সাকিব টাইমই তো শেষ, আর 9 মিনিট আছে, স্যারকে নতুন সেশন অ্যাড করতে বললো। আচ্ছা 2 মিনিট দেখি wait করুন। সাকিব আমরা এখান থেকে লিভ নিয়ে স্যারের বলছি নতুন সেশন শুরু করতে, তাহলে মনে হয় প্রবলেম সলভ হয়ে যায়। আচ্ছা, একটা টাইম 1 মিনিট থাকো, স্যারকে বলে টাইমটা জিজ্ঞেস করি তখন জয়েন দিও। টাইম না, এটা তো স্যারেরটা তো বিদিরের না, যে কোনো মুহূর্তে জয়েন দেওয়া যাবে। আরে আমরা না leave- না না স্যার বুঝোস না কথা, স্যারেও তো নিজে জয়েন দিয়ে রাখছে, নেটওয়ার্কের কারণে ডিস্টার্ব। এখন যদি আমরা এখনই আবার জয়েন করি তখন দেখা যাবে এই লিঙ্কটা অন করে রাখছে, এই কারণে বলছি যে আমি টাইমটা জিজ্ঞেস করি তারপর তোমরা লিখবে। আচ্ছা স্যার, আচ্ছা
আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এদিক থেকে কানেকশনটা সমস্যা করছিল। ওকে, আমি গ্লোবাল প্যাটার্নের বেশি কিছু বলবো না, কারণ গ্লোবাল প্যাটার্নের অনেক কিছুই তোমরা বুঝতে পেরেছো। তো আমি জাস্ট আর কিছুক্ষণ সময় নিয়ে তোমাদের গ্লোবাল প্যাটার্ন শেষ করব। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, যে এই স্কেলটা আমরা 1960 থেকে শুরু করে একদম 2017 পর্যন্ত আমরা বুঝতে পারি যে হিস্ট্রিক্যাল আরবানাইজেশনের প্যাটার্নটা কি ধরনের। তো এইটা একটা ইস্যু গেল। এরপরে যে আরবানাইজেশন কিভাবে হচ্ছে পুরো গ্লোবের মধ্যে, সেগুলোর তথ্য যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমত প্রসেসেস গুলো কি কি দেখা যাবে যে মানে ডমিনেন্টলি আমাদের রুরাল আরবান মাইগ্রেশনটাই এই মুহূর্তে আরবানাইজেশনের প্রসেসটাকে ট্রিগার আউট করছে, এবং সাধারণত আমাদের ডেভেলপিং নেশনস এবং আন্ডার ডেভেলপড নেশনসে সাধারণত রুরাল আরবান মাইগ্রেশনের মধ্য দিয়েই আরবানাইজেশনটা বেশি হচ্ছে। এছাড়াও অন্য যেই প্রসেস গুলো আছে সেগুলো অ্যাক্টিভ, কিন্তু রুরাল আরবান মাইগ্রেশন অথবা নেটিভ আরবান পপুলেশন ইনক্রিজ, এই দুটো প্রসেসই সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। এছাড়া আমরা যেটা বলি যে গ্রোথ অফ সিটিজ, যে নতুন কোনো শহর হলে সেই শহর হয়তো এক সময় সেই জায়গাতে রুরাল পপুলেশন ছিল, কিন্তু এটা দেখা গেছে যে কনভার্ট হয়ে আরবান এরিয়া হওয়াতে ওই জায়গাতে আরবান পপুলেশনটা বেড়ে গেছে। তো গ্রোথ অফ নিউ সিটিজও একটা ডাইমেনশন, বাট এগুলোরও কিছু কিছু হিস্ট্রিক্যাল প্রেক্ষাপট আছে। সব দেশে সবসময় খুব বেশি যে নতুন শহর হয় তা কিন্তু না। যেমন আমরা বাংলাদেশে দেখেছি যে এক সময় নতুন শহর হয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে নতুন শহর হওয়ার প্রবণতাটা কিছুটা কিন্তু কমে গেছে, এখন আর নাই। যেটা আমরা 81 থেকে 91 পর্যন্ত দেখেছি যে নতুন শহর হওয়ার প্রবণতা। তো এইগুলোর প্রত্যেকটা দেশেরই কিন্তু হিস্ট্রিক্যাল কিছু প্রেক্ষাপট থাকে। তো যাই হোক, আমি তোমাদের গ্লোবাল আরবান প্যাটার্নের মধ্যে কোন দেশ কিভাবে আরবানাইজেশন হচ্ছে, কার প্রসেসটা কিরকম, সেগুলো দেখতে হলে তোমাকে ইন্ডিভিজুয়াল কান্ট্রি দেখতে হবে। তো আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি দেখতে চাচ্ছি না, আমরা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশকেই দেখতে চাচ্ছি। আর আমাদের রিজিওনাল প্যাটার্নটা প্রায় সেম, এবং এই জায়গাতে আমরা দেখেছি যে এই মুহূর্তে আমাদের লেস আরবানাইজ কান্ট্রি প্রায় সবগুলো, এবং এই জায়গাতে আমাদের লেভেল অফ আরবানাইজেশন 35 টু নিয়ারলি 36 or 37% এইরকম আর কি। বাংলাদেশ সহকারে ইন্ডিয়া, পাকিস্তান, এদের খুব বেশি ভিন্ন ভিন্ন মাত্রার দেখার সুযোগ নেই জায়গাটার মধ্যে। এট দ্য সেম টাইম এখনো যেহেতু আমরা এই লো লেভেল অফ আরবানাইজেশনে আছি, এবং আমরা প্রত্যেকটা কান্ট্রি মানে ডেভেলপ, ফলে এই জায়গাতে রেট অফ আরবানাইজেশনটা অনেক বেশি, এবং সবগুলো দেশে প্রায় দ্রুত গতিতে আরবানাইজেশন হচ্ছে। এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যে একটা প্রাইম ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে আমাদের
রুরাল টু আরবান মাইগ্রেশনটা অনেক হাই। এগুলো আমাদের আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি বা আমরা যদি আমাদের রিজিওনাল কনটেক্সটে দেখি তাহলে একই রকমের প্যাটার্ন দেখা যাবে। আর আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই এই যে আমরা সাউথ এশিয়ান আরবানাইজেশন কনটেক্সট দেখছি, এই জায়গাতে বড় একটা ইস্যু হচ্ছে যে এই এই আরবান ইনফরমালিটি অনেক হাই। এই আরবান ইনফরমালিটি বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে যখন আলোচনা করতে যাব তখন খুব ভালো মতো এটা বুঝতে পারবো যে আরবান ইনফরমালিটি বলতে আমরা কি বোঝাচ্ছি। তাও আমি ছোট্ট করে বলে দিই যে প্রত্যেকটা শহরেই দেখা যায় যে ইনফর্মাল সেটেলমেন্ট অনেক বেশি, প্রত্যেকটা শহরেই দেখা যায় যে ইনফর্মাল ইকোনমি অনেক হাই, এবং অনেক ক্ষেত্রে আমরা ইনফর্মাল স্ট্রাকচারও বলে থাকি যে আমরা জানি না যে কার জায়গায় কার জমিনের উপরে কিভাবে এটা বৈধ না অবৈধ বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় ইনফরমালিটি আমরা ইন এ সেন্স বলি যে আমরা মানে প্রশাসনের যে সমস্ত কোড নিয়ম কানুন দেয়া আছে সেই নিয়ম কানুনকে তোয়াক্কা করি না, আমরা নিজেদের মতোই করে আমরা একটা ইনফরমাল শহর গড়ে তুলছি। সো এই প্রবণতাটা আমাদের সাউথ এশিয়ান কনটেক্সটে অনেক বেশি। সো এগুলো হচ্ছে যে আমরা বললাম যে আমাদের রিজিওনাল কতগুলো প্যাটার্ন। যেমন একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই দেশ এই সবগুলো দেশের শহরগুলোতে প্রায় 30-50% লোক তোমার ইনফর্মাল সেটেলমেন্টের মধ্যে বসবাস করে, যেটাকে আমরা বলছি স্লামস এন্ড স্কোয়াটার সেটেলমেন্টস, যেটা ডেফিনেশন তোমাদেরকে আমি আগে দিয়েছি। তো এইরকম আমরা আমাদের এই শহরগুলোতে দেখতে পাই, যেটা কিন্তু আমরা ডেভেলপ কান্ট্রিতে এই ধরনের বৈশিষ্ট্য খুব বেশি খুঁজে পাবো না। হ্যাঁ, ওই জায়গাতে পুয়ার পিপল আছে বা ডেজিগনেটেড এরিয়াতে, এবং দেখা যাবে যে নির্দিষ্ট জায়গার মধ্যে। কিন্তু আমরা যদি সাউথ এশিয়া, তারপরে আমরা আফ্রিকা, তারপরে আমাদের ইভেন সাউথ আমেরিকান কান্ট্রিগুলো দেখি তাহলে দেখবো যে ইনফরমালিটি কোয়াইট হাই। আবার দেখা যাবে ইউরোপ, আমেরিকা, কানাডা, রাশিয়া, এই জায়গাটার মধ্যে আমরা অতটা ইনফরমালিটি খুঁজে পাই না। ইনফরমাল আছে কিন্তু সংখ্যায় খুবই কম। প্যাটার্ন তোমাদেরকে বলে আমি যেটা শেষ করতে চাচ্ছি সেই জায়গাটা হচ্ছে যে তাহলে আমরা এই মুহূর্তে যে লোকাল আরবান পপুলেশন, সেই পপুলেশনটা আমরা দেখতে যাচ্ছি। এই জায়গাতে শেয়ার অফ স্লাম পপুলেশন দেখানো হয়েছে যে স্লাম পপুলেশনের শেয়ারটা কোথায় কতটুকু বেশি। তোমরা একটু খেয়াল করে দেখো যে এই যে আমরা যে আফ্রিকা যে জায়গাতে দেখলাম যে মাত্র আরবান পপুলেশন রাইজ করছে, সেই জায়গাতে স্লাম পপুলেশন কিন্তু অনেক হাই। আবার আমাদের এই আমরা যদি বাংলাদেশে দেখি তাহলে দেখো যে 2014 সালে সব ডেটা মানে আপডেটেড না, 2014 সালে এই জায়গাতে দেখানো হয়েছে যে স্লাম পপুলেশনের শেয়ারটা কতটুকু। তো এই যে সাউথ এশিয়ান কনটেক্সটটা বলেছি, সেই সাউথ এশিয়ান কনটেক্সটটা কিন্তু অলমোস্ট সেম। ইন্ডিয়াতে দেখানো হয়েছে 2014 সালে 24%, কিছুটা কম, কিন্তু তুমি যদি দেখো 24%, আমরা যদি বলি কম তাহলে কিন্তু আসলে কম না। 24% লোক যদি আরবান এরিয়ার ইনফর্মাল সেটেলমেন্টের মধ্যে বসবাস করে তাহলে এটা কোয়াইট হাই। যাই হোক, আমরা এখন এই জায়গা থেকে বেরিয়ে যাই, তা নাহলে অনেক তোমাদের কথা বলতে হবে। আমরা লোকাল আরবানাইজেশনে চলে যাই। তোমাদের এটা বাংলাদেশের পার্সপেক্টিভ, তোমরা যদি একটু খেয়াল করে দেখো একটু অ্যাডভান্স হয়ে, যেহেতু আমরা 2001-2011 পর্যন্ত আমরা জানি, কিন্তু তার পরবর্তীতে কি হচ্ছে সেটা আমরা বোঝানোর জন্য আর কি এই ধরনের একটা প্রজেক্টের মধ্যে আমি চলে আসলাম। তো আমি একটু তোমাদের বাংলাদেশের পার্সপেক্টিভটা বলার চেষ্টা করছি, যেটাকে আমরা বলছি ট্রেন এবং ক্যারেক্টারিস্টিক্স। আমরা যদি ট্রেনটা একটু খেয়াল করি তাহলে 1901 থেকে শুরু করে 1951 সাল পর্যন্ত বাংলাদেশে যদি আমি আরবানাইজেশনের লেভেল দেখি তাহলে সে জায়গাতে দেখবো যে নট মোর দেন 5%। 61 সালে এসে দেখা গেছে যে এই জায়গাতে 5.13% হয়েছে। তো এই জায়গাতে সহজেই বোঝা যায় যে আমাদের এই যে 1901 থেকে 1961 পর্যন্ত আসলে আরবানাইজেশন খুব বেশি হয় নাই। এর অনেকগুলো কারণ ছিল, যে এই সময় আমরা দেখা গেছে যে আমরা আসলে কলোনিয়াল ব্যাকগ্রাউন্ড, আমরা পাকিস্তানের শাসন আমলে ছিলাম, ফলে এই জায়গায় আমাদের যে মানে কি বলে
আমাদের রিজিওনাল মানে আমাদের লোকাল রিজিওনাল যেই ডেভেলপমেন্টটা সেই ডেভেলপমেন্টটা হয় নাই। যেটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের আরবান সেন্টার গুলোতে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট হয় নাই, ফলে এই জায়গাতে ইন্ডাস্ট্রি হয় নাই, চাকরির সুযোগ হয় নাই, ফলে মানুষ খুব বেশি মানে রুরাল এরিয়া থেকে আরবান এরিয়াতে আসার ওই রকম প্রসপেক্টিভ তারা খুঁজে পায়নি, যেটা এই মুহূর্তে আমরা দেখেছি যে একেবারে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স তার পরপরই প্রচুর মানুষ যে শহরে এসে গেছে তা না, কিন্তু আমরা মানুষ এবং 81 থেকে 91 একটা বড় জাম্প হয়েছে। ওই সময়ে পার্সেন্টেজটা 10 এর উপরে ছিল এবং সেটা সম্বন্ধে তোমরা জানো যে কেন এটা হয়েছিল। আমি তোমাদেরকে বলেছি যে নাম্বার অফ আরবান সেন্টার বেড়ে গিয়েছিল, কিন্তু মূল যে কারণ, যেটাকে আমরা বেসিক কারণ বলেছি, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা লাভ করা, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে ডেভেলপ করা। ফলে কি হয়েছে, বাংলাদেশের মধ্যে ইন্ডিভিজুয়ালি ইনভেস্টমেন্ট হয়েছে, মানে এটা এফডিআই হয়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, অনুদান হয়েছে, বাংলাদেশের লোকাল ইনভেস্টমেন্ট হয়েছে। ফলে কিন্তু আমরা দেখেছি যে এই জায়গার আরবান পপুলেশনটা বেশ জাম্প করেছে। তোমরা হিস্ট্রিক্যাল ডেটা দেখলে খেয়াল করে দেখো যে আমরা যদি সাবকন্টিনেন্টের এই কনটেক্সটে দেখি, তাহলে ইন্ডিয়ার আরবানাইজেশন আমাদের চাইতে একসময় বেশি ছিল, কিন্তু আমরা সেটাকে কিন্তু আমরা ওভারকাম করে আসছি, একটা সময় এসে তাদেরকে পাস করে চলে আসছি। এটার অর্থ এই নয় যে আমাদের মানে আরবান ইকোনমি অনেক ভালো হয়ে গেছে, এটা দিয়ে এটা মিন করে না। কিন্তু একটা জিনিস মিন করে যে অবশ্যই আরবানাইজেশনের সাথে ডেভেলপমেন্টের একটা লিঙ্ক আছে, কিন্তু সেটার সাথে আমরা দেখেছি যে ইনফরমালিটিরও লিঙ্ক আছে, রিস্কেরও লিঙ্ক আছে, মানে সোশিও পলিটিক্যাল কালচার চেঞ্জ হওয়ারও একটা লিঙ্ক আমরা এই জায়গাটার মধ্যে পাই। তো এগুলো হচ্ছে বিশেষ কিছু ব্যাপার। তো আমরা যদি এই ট্রেন্ড অফ আরবানাইজেশন আমরা দেখতে চাই, তাহলে কিন্তু অনেকভাবে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে টাইম দিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। সেই টাইমটা কি, যে 1901 থেকে 1950 বা 51 পর্যন্ত একটা টাইম ফ্রেম আমরা ধরতে পারি, যেটাকে আমরা বলি ব্রিটিশ আমলের আরবানাইজেশন। আবার 51 থেকে 70 পর্যন্ত একটা টাইম ফ্রেম ধরতে পারি, সেটাকে আমরা বলি যে পাকিস্তান আমলের আরবানাইজেশন। আবার 71 পরবর্তী বর্তমান সময় পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের আরবানাইজেশন। সো বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমি দেখছি, এটা কিন্তু আমি এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই, একটা বাংলাদেশ রিজিয়ন হিসেবে আমি দেখব, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আমি দেখতে চাচ্ছি যে আমার হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভটা কি। এটা দেখার জন্যই আমাকে পুরো আরবানাইজেশনের যদি আমি ট্রেন্ড দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার হিস্ট্রি কি ছিল, এখন আমার অবস্থাটা কি হয়েছে। তাহলে আমি 100 বছর 120 বছরের একটা আরবানাইজেশনের আমি প্যাটার্ন এই জায়গাতে পেয়ে যাব। ঠিক আছে, যেই প্যাটার্নে আমরা দেখছি যে 61 সাল পর্যন্ত আমাদের লেভেল অফ আরবানাইজেশন ছিল 5 এবং 5-এর কিছুটা উপরে। তো এরকমই আমাদের চলে গেছে 50-60 বছর। এরপরে এসে দেখেছে যে আমরা 71-এর পরে কিছুটা জাম্প করেছে এবং 81-তে এসে আমাদের লেভেল অফ আরবানাইজেশন হয়েছে 15.8। আর এরপরে আমরা এই মুহূর্তে এসে দেখছি, আমি খুব বড় সময় ধরেই আমি তোমাদের ব্যবধানটা বোঝানোর চেষ্টা করছি, এই মুহূর্তে এসে দেখছি যে আমাদের 35-36%, অনেকেই বলে এটা 38%, কিন্তু 2021-এর ডেটা বের হওয়ার আগ পর্যন্ত আমরা ওই ডেটাটা নিয়ে কথা বলতে পারছি না, আমরা প্রজেক্টেড ডেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। সো এই যে প্রসিডিউর, এই প্রসিডিউরটাকে আমি বলছি ট্রেন্ড অফ আরবানাইজেশন। আমি তোমাদেরকে যদি এই যে যেটা আমি শেয়ার করছি এই জায়গাটার মধ্যে, এইটা দিলে পরে তোমরা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবা যে ট্রেন্ড অফ আরবানাইজেশনটা বলতে আমরা কি বুঝাচ্ছি এই জায়গাটার মধ্যে। একটু খেয়াল করে দেখো, তোমরা এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যে পার্সেন্টেজ অফ আরবানাইজেশন, আরবান পার্সেন্টেজ, যেটাকে আমরা বলছি লেভেল অফ আরবানাইজেশন। তাহলে 1901 থেকে শুরু করে তুমি যদি প্রত্যেকটা ডেটা দেখো, তাহলে আমি তোমাদেরকে 51 সাল পর্যন্ত একটা বলেছে যে, একটু খেয়াল করে দেখো, আমি 51 সালে তোমাদের কত বলেছি, আমি বলেছি 5-এর বেশি নয়, এটা দেখাচ্ছে 4.33। 1961 সালে আমি বলেছি যে 5-এর কিছুটা বেশি, দেখো 5.1 নয়। 81-তে বলেছে যে 15.7-8 বলেছে, কিন্তু এই জায়গাতে দেখাচ্ছে 54, কোনো জায়গায় 7-8ও বলা আছে। তো এইভাবে কিন্তু আমাদের যে আরবানাইজেশনের যে মোমেন্টামটা আমরা দেখছি বাংলাদেশে, এইভাবে মোমেন্টামটা দেখানো হয়েছে। এই জায়গাতে 11 পর্যন্ত ডেটা ছিল। এটা নজরুল ইসলাম স্যারের একটা রাইট আপ, কোনো একটা সেমিনার বা অর্গানাইজেশনের তার বক্তৃতার জন্য এটা তৈরি করেছিল। তো এইটা আমি তোমাদেরকে একটা রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে দিয়ে দিব, যেহেতু আমাদের এই আরবানাইজেশন বাংলাদেশ কনটেক্সট এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফাইনাল পরীক্ষার জন্য।
সো এটা তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। তো ট্রেন প্রসেস এগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে নানান ভাবে এই জায়গাতে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেয়া আছে যে কিরকম। তো আমি এবার তোমাদেরকে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আমাদের লোকাল কনটেক্সটে নগরায়নের কতগুলো ক্যারেক্টারিস্টিক্স বলতে যাচ্ছি, আমাদের নগরায়নের বৈশিষ্ট্যটা তোমাদেরকে জানাতে যাচ্ছি। তো সেই বৈশিষ্ট্য জানাতে গিয়ে আমি তোমাদেরকে বলি এগুলো তোমরা কি করো, তোমরা লিখে নাও বৈশিষ্ট্যগুলো, তাহলে তোমাদের এই জায়গা থেকে যখন পড়বে তখন বুঝতে সুবিধা হবে। এছাড়াও আরো অনেক লিটারেচার আছে যেগুলো থেকে তোমাদের বোঝা খুব কঠিন হবে না। নাম্বার 1, আমাদের লেভেল অফ আরবানাইজেশন কম, রেট অফ আরবানাইজেশন বেশি। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য আমাদের আরবানাইজেশনের। বাংলাদেশের আরবানাইজেশনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে our urbanization level is low but rate is high। ঠিক আছে, লো বলতে আমরা বুঝাচ্ছি যে এখনো 35%, আর সরি লেভেল বলতে আমরা বুঝাচ্ছি 35% এখনো বা তার কাছাকাছি, তাহলে এটা আমরা বলছি লো। আর আমরা বলছি রেটটা বেশি, কারণ কি এটা 3.5, তাহলে যেই হারে নগরায়ন হচ্ছে সেটা কিন্তু খুব বেশি, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য হাইয়েস্ট, সে কারণে খুব দ্রুত গতিতে নগরায়ন হচ্ছে। তাহলে এইটা একটা বড় বৈশিষ্ট্য। আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা এই জায়গাতে আরবান প্রাইমেসি দেখতে পাচ্ছি। এই কতগুলো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে। আমরা এই জায়গাতে আরবান প্রাইমেসি দেখতে পাচ্ছি। আরবান প্রাইমেসি কি? আরবান প্রাইমেসি হচ্ছে যে যদি কোনো একটা দেশের একটা আরবান সেন্টারের মধ্যে ম্যাক্সিমাম আরবান পপুলেশন থাকে তাহলে সেটাকে বলা হয় আরবান প্রাইমেসি। যেমন একটু খেয়াল করে দেখবে আমাদের যে ঢাকা মেগা সিটি সহকারে আর 3-4টা মেট্রোপলিটন সিটি আছে, তাদের আরবান পপুলেশন যদি আমরা যোগ করি তাহলে এটা মোর দেন 65% হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা, সিলেট শহরের যদি আমরা পপুলেশন যোগ করি তাহলে এই যোগফল হয়ে যাবে তোমার টোটাল আরবান পপুলেশনের 65% বা নট লেস দেন 60%। তো এইটাকে আমরা বলছি যে আরবান প্রাইমেসি, যে কয়েকটা শহরের মধ্যেই ম্যাক্সিমাম। কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু আমরা প্রাইমেট সিটি দেখতে পাচ্ছি। প্রাইমেট সিটি বলতে আমরা বুঝি যে কোনো একটা দেশের একটি শহর যদি তার দ্বিতীয় স্তরের বা দ্বিতীয় সারির যে শহর বা তার দ্বিতীয় শহরের চাইতে, দ্বিতীয় সারির বললে ভুল হবে, দ্বিতীয় সারির চাইতে 2 গুণ, 2.5 গুণ বা 3 গুণ বেশি জনসংখ্যা, তাহলে তাকে আমরা বলি প্রাইমেট সিটি। তো এই জন্য ঢাকাকে বাংলাদেশের প্রাইমেট সিটি বলা হয়। তুমি একটু খেয়াল করে দেখো এই মুহূর্তে আমাদের চিটাগং এর যেই লোক সংখ্যা, অর্থাৎ চিটাগং শহরের যে লোক সংখ্যা সেটা 50 লক্ষ থেকে 60 লক্ষ হবে। আবার ঢাকা শহরের যে লোক সংখ্যা, যেটা বৃহত্তর ঢাকা শহর বলছি আমরা, তার লোক সংখ্যা প্রায় 2 কোটির মতো। তাহলে এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে তাহলে চিটাগং এর সাথে ঢাকার পপুলেশনের প্রপোর্শনটা কত, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এটা প্রায় 2 থেকে 2.5 গুণের মতো। তো এই ধরনের হিসাব নিকাশ যখন আমরা করব, যদি দেখি যে পপুলেশনের প্রপোর্শনটা এরকম, তখন সেই শহরটাকে ওই দেশের একটা প্রাইমেট সিটি বলে। এটা হচ্ছে যে ডেফিনেশন। তাহলে প্রাইমেসি বা প্রাইমেট সিটির অবস্থাটা আমরা বুঝবো কিভাবে? বোঝা যাবে এইরকম যে দেখা যাবে যে সেই শহরের হিন্টারল্যান্ড বা সেই শহরের ফুটপ্রিন্ট প্রায় পুরো দেশ জুড়েই আছে। অর্থাৎ সেই শহর থেকে ইনভেস্টমেন্ট, অর্থাৎ সেই শহরের সাথে কানেক্টিভিটি অথবা সেই শহরের উপরে ডিপেন্ডেবিলিটি, এগুলো অন্যান্য শহর থেকে কোয়াইট হাই। তাহলে যদি আমরা একটা একটা করে যদি আলোচনা করি তাহলে সেই জায়গাটার মধ্যে আসতে পারবো। যেমন আমরা এই যে প্রাইমেসি বলতে যেটা বুঝাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো যে এই প্রাইমেসি যদি আমরা দেখি যে অ্যাকর্ডিং টু অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে দেখবো যে ঢাকাই হচ্ছে পুরো বাংলাদেশকে শাসন করছে, কারণ তার প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার, যেগুলোকে আমরা বলি সেন্টার, মেইন সেন্টার, সেগুলো কিন্তু ঢাকায় লোকেটেড। ইভেন নেভাল হেডকোয়ার্টার পর্যন্ত ঢাকায় লোকেটেড, আর্মির হেডকোয়ার্টার ঢাকায় লোকেটেড, আমাদের একেবারে আমাদের যেই সেক্রেটারিয়েটের যে হেডকোয়ার্টার সেটাই ঢাকায় লোকেটেড। তাহলে ঢাকায় কি নাই? আমরা যদি দেখি যে ইভেন হাইয়েস্ট এক্সিলেন্স ইন এডুকেশন সেটাও ঢাকায়, মেডিকেল ফ্যাসিলিটি সেটাও ঢাকায়। এরকম যতগুলো তুমি সার্ভিস নিবে, অ্যাডমিনিস্ট্রেশন নিবে, ইনস্টিটিউশন নিবে, এগুলো সবই দেখা যাবে ঢাকায় তোমার লোকেটেড। এবং ঢাকা
লিড করছে পুরো বাংলাদেশকে। তো এগুলো দিয়ে আমরা প্রাইমেসি বুঝতে পারি, এবং কোনো না কোনো ভাবে যদি আমরা প্রান্তিক অঞ্চলে থাকি, লেটসে আমরা রংপুর, দিনাজপুর, কুমিল্লা, সিলেট এই সমস্ত জায়গায় থাকি, তাহলে কোনো না কোনো ভাবে দেখবো যে আমরা ঢাকার উপর ডিপেন্ডেন্ট। এবং খোঁজ নিয়ে দেখা যাবে যে প্রত্যেকটা ফ্যামিলি ঢাকার সাথে সে ইন্টারলিঙ্কড আছে কোনো না কোনো ভাবে। হয়তো তার ফ্যামিলির কেউ আছে সেই জায়গাটার মধ্যে, অথবা ঢাকার সাথে তার একটা লিঙ্কেজ তৈরি হয়েছে কোনো না কোনো ভাবে। ঢাকা থেকে তার মধ্যে তার সাথে ঢাকার সাথে একটা আদান প্রদান আছে যে কোনো ভাবে। তো এটাকে আমরা অনেক সময় বলি রুরাল আরবান লিঙ্কেজ। রুরাল আরবান লিঙ্কেজ, এই লিঙ্কেজটা আমরা বিভিন্ন বোঝার চেষ্টা করি। অনেক সময় আমরা মানুষে মানুষের লিঙ্কেজ দিয়ে বোঝানোর চেষ্টা করি, অনেক সময় মানে সার্ভিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি, অনেক দিয়ে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এগুলোকে আমরা রোড লিঙ্ক ইত্যাদি ইত্যাদি দিয়েও আমরা বোঝার চেষ্টা করি। তো এগুলোকে বলছি আমরা রুরাল আরবান লিঙ্কেজ। সো আমাদের যদি আরবানাইজেশনের কতগুলো বৈশিষ্ট্য দেখি, তাহলে এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখছি যে এই বৈশিষ্ট্যগুলো খুব প্রধান। একটা আমি আগেই বলে ফেলেছি, আরেকটা হচ্ছে যে ইনফরমালিটি। যেমন আমরা বলছি যে ইকোনমি, আমরা যদি ইকোনমি নিয়ে আলোচনা করি, তাহলে বাংলাদেশের আরবান ইকোনমিটা কিরকম? বাংলাদেশের আরবান ইকোনমি হচ্ছে ইনফরমাল ইকোনমি। অর্থাৎ এই জায়গাতে যে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, সেই ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে ইনফরমাল সেক্টরে বেশি। অর্থাৎ যেই সেক্টর গভর্নমেন্টকে রেভিনিউ দেয় না, এবং যারা প্রাতিষ্ঠানিক না, অর্থাৎ তাদের গভর্নমেন্টের সাথে কোনো রকমের রেজিস্ট্রেশন নাই। তো আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারবে, যারা রেভিনিউ দেয় না এবং প্রাতিষ্ঠানিকভাবে যারা রেজিস্টার্ড না, এই ধরনের ইকোনমিকে আমরা বলছি ইনফরমাল ইকোনমি। একটু খেয়াল করে দেখো, ঢাকা শহরে প্রায় 12 লক্ষ রিক্সা চলে, তাদের গভর্নমেন্টের সাথে কোনো রেজিস্ট্রেশন আছে? নাই। তাহলে এটা একটা বড় সেক্টর, প্রতিদিন প্রচুর পরিমাণে টাকা পয়সার আদান প্রদান হয়, তাহলে সেই জায়গাতে গভর্নমেন্ট কোনো রেভিনিউ পায় না, এটাকে আমরা বলছি ইনফরমাল সেক্টর। রাস্তায় মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ভেন্ডরের বিজনেস হচ্ছে, হ্যাঁ, যেগুলোকে আমরা বলছি ইনফরমাল সেক্টর। এগুলো গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দেয় না। এরকম অনেক মহল্লা ভিত্তিক গ্রসারি শপ আছে যারা কিন্তু গভর্নমেন্টকে রেভিনিউ দেয় না, কিন্তু যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে থাকে। তো এটাকে আমরা বলছি ইনফরমাল ইকোনমি। তাহলে এই ইনফরমাল ইকোনমির রেশিওটা কিভাবে দেখায়? যেমন ঢাকাতে ইনফরমাল ইকোনমিটা কোয়াইট হাই। অনেক গবেষক বলেছে যে এই রেশিওটা হচ্ছে 70-30, অর্থাৎ ইনফরমালিটি হচ্ছে 70% আর ফর্মাল হচ্ছে, ইনফরমাল ইকোনমি হচ্ছে 70% আর ফর্মাল ইকোনমি হচ্ছে 30%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসলে এই জায়গাগুলোতে আমাদের ব্যাপকভাবে গবেষণা দরকার এই জিনিসগুলো বোঝার জন্য, কিন্তু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ দৃষ্টিতে কিন্তু জিনিসগুলো বুঝতে পারি যে ইনফরমাল ইকোনমি কেন ঢাকাতে অনেক হাই। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরো, সবাই তো ঘুরেছো, তো তোমরা কিন্তু দেখেছো যে এই জায়গাতেও আমরা দেখেছি যে ইনফরমাল ইকোনমিটা অনেকটা একটা ভাইব্রেন্ট ইকোনমি। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে দেখবা যে ফুচকাওয়ালা থেকে শুরু করে, চাওয়ালা থেকে শুরু করে, পুরি সিঙ্গারা বিক্রি করছে, খিচুড়ি বিক্রি করছে, ওই জায়গাতেই দেখা যাবে যে ম্যাক্সিমাম ইনকামটা হচ্ছে, ম্যাক্সিমাম বিজনেসটা হচ্ছে, এবং তারাই সবচেয়ে বেশি ডাইভার্স এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এই ইনফরমালিটি বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা গেছে ইনফরমাল ইকোনমি, আর একটা হচ্ছে যে ইনফরমাল সেটেলমেন্ট। তো ইনফরমাল সেটেলমেন্ট বলতে তোমরা হয়তো আগেও এটা একটু বুঝেছো, আবার বলে দিই যে শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় 40% to 45% সেটেলমেন্ট হচ্ছে ইনফরমাল। ইনফরমাল বলতে আমরা বুঝাচ্ছি যে স্লামস এন্ড স্কোয়াটার সেটেলমেন্ট। যেই সেটেলমেন্ট গুলো তোমার এক হচ্ছে যে হোল্ডিং নাম্বার নাই, দুই হচ্ছে যে এটা গভর্নমেন্টকে রেভিনিউ দেয় না, মানে পৌর কর দেয় না, এবং তাদের কোনো সার্ভিসও নাই, গভর্নমেন্ট থেকে তারা কোনো সার্ভিস পায় না। ফলে এই জায়গাতে তোমরা যদি গিয়ে দেখো, তাহলে অনেক জায়গাতে এনজিওরা কাজ করে, আর দ্বিতীয়ত তারা ইলিগাল কানেকশনের উপর থাকে, এবং এই ইলিগাল কানেকশনটাই অনেক সময় আমাদেরকে অনেক ধরনের রিস্ক প্যাটার্ন তৈরি করে এই জায়গাটার মধ্যে। তোমরা প্রায়শই খেয়াল করে দেখবা যে শর্ট সার্কিট হয়ে একটা বস্তি পুরো এক রাতে পুড়ে গেছে। তাহলে বস্তিতে এত মানুষ বসবাস করে, এত ফ্লিমজি ম্যাটেরিয়ালস দিয়ে ওই জায়গার ঘরবাড়ি তৈরি করা হয়, কিন্তু ওগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এই জায়গাতে অনেক পলিটিক্যাল টার্মোয়েল আছে যেগুলো আমরা এটার মধ্যে আলোচনা করতে চাচ্ছি না, কিন্তু এই যে ইনফরমালিটির অনেক ঘাত প্রতিঘাত আছে এবং অনেক ধরনের রিস্ক প্যাটার্ন তৈরি হয় এই জায়গাটার মধ্যে। যাই হোক, আমরা অন্তত 4-5টা বৈশিষ্ট্য বলেছি
যে বৈশিষ্ট্যগুলো খুবই প্রণিধানযোগ্য আমাদের আমাদের বাংলাদেশের লোকাল আরবানাইজেশন প্যাটার্ন বোঝানোর জন্য। আরেকটা বলে আমি শেষ করছি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এই জায়গাতে আমরা দেখতে পাই যে লোকাল যে ডিজাস্টার, লোকাল যে এনভায়রনমেন্টাল পলিউশন, এটা খুবই হাই, এবং এই লোকাল ডিজাস্টার রিস্ক মানে হ্যাজার্ড পলিউশন, এটা কিন্তু হিউম্যান হেলথের উপরে সাংঘাতিকভাবে ইম্প্যাক্ট তৈরি করে। ফলে আমাদের হেলথ প্যাটার্নটা আসলে আমাদের সিটির সাথে একটা সমন্বিত প্রক্রিয়া, অর্থাৎ সিটির যেই হেলথ, আমাদের হেলথটা ঠিক একই রকমের। অর্থাৎ যেহেতু এই সিটির রিস্কটা হচ্ছে যে একেবারে লোকালাইজ, সেহেতু এই যে রিস্কটা, সেই রিস্কটা আমাদের হেলথের উপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট করে। ফলে এইটা একটা বড় বৈশিষ্ট্য। তোমরা একটু খেয়াল করে দেখবা যে আমাদের এয়ার পলিউশন সেটাও লোকালাইজড, আমাদের ওয়াটার পলিউশন সেটাও লোকালাইজড, আমাদের ট্রাফিক সেটাও আমাদের লোকালাইজড, আমাদের যদি মনে করো ল্যান্ড এন্ড হাউজিং প্যাটার্নের যে প্রক্রিয়া এবং সে জায়গাতে যে আমরা পলিউশন রিস্ক দেখি, সেটাও লোকালাইজড। এরকম যত কিছু তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করব, সেগুলো সবই আমাদের হবে লোকালাইজড। ফলে এগুলো সবই আমাদের ইমিডিয়েট প্রবলেম, এগুলো আমাদের হিউম্যান হেলথের উপরে দারুণ ভাবে সংক্রমিত, এবং আমাদের হিউম্যান হেলথের উপরে ডাইরেক্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করে। দেখো তোমরা এগুলো বুঝতে পারছো কিনা, নাকি বুঝতে পারছো না? তাহলে আমরা লোকাল আরবানাইজেশন ট্রেন্ড ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ বলো বলো, কারো প্রশ্ন থাকলে বলে ফেলো। স্যার লোকালাইজড এনভায়রনমেন্টাল হ্যাজার্ডটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, লোকালাইজড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলতে আমরা যেটা বুঝাচ্ছি, যদি আমরা একেবারে সরল বাংলায় বুঝতে চাই, যে আমাদের যেই হ্যাজার্ড গুলো আছে, সেই হ্যাজার্ড গুলো ম্যাক্সিমামই আমরাই ক্রিয়েট করছি, মানে ন্যাচারাল এবং গ্লোবাল হ্যাজার্ড ছাড়া। তুমি যদি বলো কিভাবে, আমি তোমাদেরকে একটা ওয়াটার পলিউশনের আমি একটা হিসাব দেখাই। আমাদের ঢাকা শহরের চারপাশের নদী, এবং নদীগুলো কোনো না কোনো ভাবে নাব্য আছে, কিন্তু আমরা সেই নদীর পানির যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি, তাহলে এগুলো হাইলি পলিউটেড। এই পলিউশনটা কে করেছে? এই পলিউশনটা কি অন্য কোনো শহর এসে করে দিয়ে গেছে? না, এই পলিউশন গুলো আমরা নিজেরাই করেছি। ঢাকা শহরের ইন্ডাস্ট্রি গুলো করেছে, ঢাকা শহরের সুয়ারেজ সিস্টেম করেছে, ঢাকা শহরের স্যানিটেশন সিস্টেম করেছে, এবং ঢাকা শহরের গার্বেজ ডিসপোজাল প্রসিডিউরটা এই রিস্কটা তৈরি করে দিয়েছে। এগুলোকে বলছি যে লোকালাইজ হ্যাজার্ড এগুলো। এবং এই পানিগুলো থাকা সত্ত্বেও আমরা আমাদের সারফেস ওয়াটারকে কাজে লাগাতে পারছি না, আমাদেরকে ম্যাক্সিমাম গ্রাউন্ড ওয়াটার উপর ডিপেন্ডেন্ট করতে হচ্ছে। এবং যেহেতু আমরা বেশি মাত্রায় গ্রাউন্ড ওয়াটার ডিপেন্ডেন্ট, সেহেতু আমাদের গ্রাউন্ড ওয়াটার কি হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, পানিগুলো চলে যাচ্ছে, রিপ্লেনিশ হচ্ছে না। ফলে ভবিষ্যতে আমাদের গ্রাউন্ড ওয়াটার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখন ঢাকা ওয়াসা মাস্টার প্ল্যান করেছে, সেই মাস্টার প্ল্যান বলেছে যে আমাদের মেঘনা ইস্ট, যেটা ঢাকা থেকে 250-300 কিলোমিটার দূরে, তাহলে সেই ক্ষেত্রে আমার ঢাকার ওয়াটার মেটাবলিজম কোথায় গিয়ে ঠেকলো? এবং সেই ক্ষেত্রে তোমাকে ঢাকা শহরে থাকলে আগামীতে কি পরিমাণ পানির জন্য পে করতে হবে, একটু খেয়াল করে দেখো। তা আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমরা লোকালাইজ প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছি। তোমরা এরকম অনেক এক্সাম্পল নিয়ে আসো, আমি তোমাদেরকে কোনো না কোনো ভাবে বুঝিয়ে দিব যে এটা আমাদের লোকালাইজ প্যাটার্ন। যাই হোক, এটা সম্বন্ধে এই মুহূর্তে খুব বেশি জানতে হবে তা না, কিন্তু একটা বৈশিষ্ট্য হিসেবে তোমরা জেনে রাখো, যদি তোমাদের আরো কারো কোনো প্রশ্ন থাকে। ওকে, যদি না থাকে তাহলে আমরা কতগুলো চ্যালেঞ্জের মধ্যে চলে যাই, যেটাকে আমরা বলছি যে আমরা প্যাটার্ন প্রসেসের মধ্যে চ্যালেঞ্জটাকেও আলোচনা করতে হবে। তো চ্যালেঞ্জের কিছু অংশ কিন্তু আমি বলেই ফেলেছি যে চ্যালেঞ্জ গুলো কি রকমের। তো একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের দ্রুত গতির নগরায়ন হচ্ছে, কিন্তু তার সাথে আমার আনপ্ল্যান্ড আরবানাইজেশন হচ্ছে। ফলে আনপ্ল্যান্ড ডিসঅর্গানাইজড আরবানাইজেশন হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে আমরা আরবানাইজেশন দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু এটা প্ল্যান মাফিক হচ্ছে না। প্ল্যান মাফিক না হওয়ার ফলে অনেক ধরনের শঙ্কা, অনেক ধরনের রিস্ক, অনেক ধরনের হ্যাজার্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আনপ্ল্যান বলতে আমরা কি বুঝাচ্ছি? অর্থাৎ আমরা হয়তো বাৎসরিক
আমরা হয়তো 20 বছর মেয়াদি আমরা প্ল্যান তৈরি করছি, কিন্তু সেই প্ল্যান আসলে কি হচ্ছে না, ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে না। আবার প্রত্যেকটা শহরের জন্য আমরা প্ল্যান তৈরিও করছি না। অনেক শহর আছে যে শহরের জন্য প্ল্যান তৈরি হয় নাই, শুধুমাত্র বড় শহরগুলোকে এই জায়গাটায় প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু ছোট বা ক্ষুদ্র শহরগুলোর মধ্যে প্ল্যান কিন্তু এইভাবে তৈরি হচ্ছে না। ফলে তারাও কিভাবে বেড়ে উঠবে তার কিন্তু ডিরেকশন নাই। এবং আমরা দেখছি যে ঢাকা শহর যেভাবে গ্রো করছে, তাতে করে তার ভবিষ্যৎ কি, সেই ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। ফলে এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি কিন্তু সব চ্যালেঞ্জ নিয়ে তোমাদের আলোচনা করছি না, কিন্তু বেশ বড় কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে আমি আলোচনা করব। কিছু চ্যালেঞ্জ আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, যেমন আমি বলেছি ইনফরমালিটি, এটা একটা বড় চ্যালেঞ্জ। ইনফরমাল সেটেলমেন্ট একটা বড়, এগুলো কিন্তু আমার চ্যালেঞ্জ। কিন্তু যেই চ্যালেঞ্জগুলো আমি তোমাদের আলোচনা হয় নাই আগে, সেগুলো নিয়ে আমি বলছি। তো এই যে আমি বলছি যে আনপ্ল্যান্ড আরবানাইজেশন, ডিসঅর্গানাইজ আরবানাইজেশন, এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে যে আমাদের পুর আরবান গভর্নেন্স। পুর আরবান গভর্নেন্স বলতে বুঝাচ্ছি যে আমাদের এই শহরের মধ্যে কোনো আইনের শাসন নাই, আমাদের এই শহরের মধ্যে কোনো রেসপন্সিভনেস নাই, কে কি করলো তার কিছু আসে যায় না। আমাদের এই শহরের মধ্যে আমরা পার্টিসিপেশন দেখি না, বিশেষ করে পিপলস পার্টিসিপেশন দেখি না। এই শহরে কোনো একটা এমআরটি হবে, তারপরে কোনো একটা রোড নেটওয়ার্ক হবে, কোনো একটা আন্ডারগ্রাউন্ড হবে, কোনো একটা বাইপাস হবে, তো অন্তত সেই এলাকার লোকদের নিয়ে যদি একটা মিটিং হয়, ওই এলাকার লোকজন সেই জায়গাতে যদি তারা রেসপন্ড করে, ভালো মন্দ বিবেচনার বিষয়গুলো ফুটিয়ে তোলে, তাহলে সেই ধরনের একটা প্রজেক্ট খুব ভালো প্রজেক্ট হয়। কিন্তু আমরা দেখেছি যে বড় বড় প্রজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু কি হয় না, এই জায়গাতে পাবলিক পার্টিসিপেশন হয় না। এটা গভর্নেন্সের একটা বড় অংশ, কিন্তু আমরা দেখছি যে এটা অনুপস্থিত। ফলে পুর গভর্নেন্স হচ্ছে এই জায়গাতে একটা বড় চ্যালেঞ্জ। তো এই পার্টিসিপেশন না থাকলে অনেক কিছু চাইলেও কিন্তু সেটা মিটিগেট করা সম্ভব না। আবার পার্টিসিপেশন থাকলে অনেক কিছুই করা সম্ভব, যেগুলো আমরা অনেক সময় দেখি, আবার অনেক সময় দেখছি যে নাই, চলে যাচ্ছে। তো এই পুর আরবান গভর্নেন্স এর মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা এই জায়গাটার মধ্যে দেখছি না। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ঢাকা শহরের কোনো ভিশন মিশন নাই। ভিশন বলতে বোঝাচ্ছে যে আমরা 100 বছর পরে কি ধরনের একটা ঢাকা শহর হবে আমরা কিন্তু জানি না। সেই শহরটা কি, এটা কি আসলে ধীরে ধীরে বস্তির শহর হয়ে যাবে, আসলে কি যেভাবে কংক্রিটের শহর হচ্ছে সেই রকম হয়ে যাবে, নাকি আসলেই একটা রিক্সা পুলারদের একটা শহর হবে, নাকি একটা খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর আমরা 100 বছর পরে পাবো। সেই রকমের কোনো ভিশন মিশন আমাদের নাই, আমি দেখছি না লিস্ট। তাহলে এইভাবেই যদি বাড়ে, তাহলে তার ভবিষ্যৎ কিন্তু খুব বেশি ভালো হবে না। তো এটাকে বলছি যে আমাদের কোনো ভিশন মিশন নাই। তো এইটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে যে পুর সার্ভিস কোয়ালিটি, সার্ভিসের ধরনটা কিরকম। যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 50% জনগণ সার্ভিসই পাচ্ছে না। যেমন ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখেছি যে 50% জনগণের তার যে পানির কোয়ালিটি, সেই কোয়ালিটিটা এশিওর করা যাচ্ছে না। গ্যাস সাপ্লাই আছে কিন্তু গ্যাস পাচ্ছে না তার কোর। তো এরকম যত আমরা সার্ভিস দেখছি, এই সময়ে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে বিশেষ করে ঢাকা শহরে দারুণ ইমপ্রুভ করেছে। যেটা আমরা যদি গত 10-12 বছর 15 বছর আগেও দেখি, তাহলে সেই জায়গাতে সাংঘাতিক একটা ল্যাকিং ছিল। কিন্তু ইলেকট্রিসিটিটা খুব স্টেবল হয়ে আসছে, এবং ইলেকট্রিসিটির ফলে কিছু সার্ভিস ফ্যাসিলিটিসও ইমপ্রুভ করেছে এই জায়গাটার মধ্যে। সো অনেকেই দেখা যায় যে যারা পশ এরিয়াতে থাকে, তাদের যদি গ্যাসের কোনো সমস্যা হয়েও থাকে, তাহলে তারা ইলেকট্রিসিটিকে তারা কুকিং ফুয়েল হিসেবে কিন্তু কাজে লাগাতে পারছে। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন এই যে এনার্জি ডেভেলপমেন্টটা হবে কোনো একটা দেশের মধ্যে, এই যে ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই ডেভেলপ করার ফলে অন্যান্য সেক্টর গুলো কিন্তু খুব ভাইব্রেন্ট হয়েছে, খুব ডেভেলপ করছে। ফলে তার তার প্রোডাক্টিভিটিও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। বাংলাদেশের গভর্নমেন্ট এই জায়গা সেন্টারে যাতে প্রত্যেকটা লোকজন 24 আওয়ার্স নিরবিচ্ছিন্ন ভাবে ইলেকট্রিসিটি পায়, সেটা কিন্তু চেষ্টা করার জন্য, এটা একটা খুবই ভালো দিক। তো আমরা যেমন মন্দ দিক নিয়ে আলোচনা করি, ভালো দিকের আলোচনাটা করতে যাতে আমরা ভুলে না যাই,
এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। আরো একটা ভালো দিক হচ্ছে এগুলো কিন্তু আমি বলছি পটেনশিয়াল, যেমন আমি বলছি চ্যালেঞ্জেস, আবার অনেক পটেনশিয়ালও আছে এই জায়গাটার মধ্যে। পটেনশিয়ালের একটা দিক হচ্ছে যে আমরা কিন্তু ল্যান্ড স্কারসিটি কান্ট্রি আমাদের কান্ট্রিটা, ফলে আমাদের যে শহরগুলো সেগুলো একটা কম্প্যাক্ট আরবান সেটেলমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ খুব অল্প জায়গা। তাহলে বলছি যে একটা ডাইলেমা আছে এই জায়গাটার মধ্যে, যে প্রতি বছর 1% হারে কিন্তু আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, এটাকে কোনো না কোনো ভাবে আমাদের ঠেকাতে হবে। তা নাহলে কিন্তু আমাদের যে ফুড সিকিউরিটি, আমরা আমাদের রুরাল এরিয়া তো ল্যান্ড ইউজের যে প্যাটার্নটা সেটাকে আমরা চেঞ্জ করে ফেলতে হবে। আমি হঠাৎ করে আমার ভিটে বাড়িতে জায়গা হচ্ছে না, আমি 7 ভাইয়ের এক ভাই, আমি আমার ধানি ক্ষেত মানে ধান ক্ষেতের মধ্যে গিয়ে আমি বাড়ি করব, এটা কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে এখন, যে ওকে আমার ধান খেতে 1 খণ্ড জমি আছে, ওটার মধ্যে আমি বাড়ি করে ফেললাম। ফলে সেটাকে আমাকে কিভাবে গ্রামের মধ্যেও ওই ধরনের একটা সেটেলমেন্ট প্যাটার্ন নিয়ে আসা যায়, সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে চিন্তা করার প্রয়াস আছে। তাহলে এগুলো কিন্তু আমরা বলছি যে আরবান সেন্টার কিন্তু একটা কমপ্যাক্ট সেটেলমেন্ট হিসেবে কাজ করছে, এবং প্রত্যেকটা আরবান সেন্টারে তোমার সার্ভিস ফ্যাসিলিটিস আছে। এটার মান নিয়ে হয়তো অনেক ধরনের প্রশ্ন তোলা যাবে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে আমরা আরবান সেন্টারের মধ্যে এসে সার্ভিস পাচ্ছি, আমরা আরবান সেন্টারে এসে পানি পাচ্ছি, আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, আমরা মেডিকেল ফ্যাসিলিটিস পাচ্ছি, আমরা এডুকেশনাল ফ্যাসিলিটিস পাচ্ছি, যত ধরনের সোশ্যাল সার্ভিসেস আছে সেগুলো কিন্তু শুনছি যে এই ফ্যাসিলিটিস দেওয়ার কারণেই আরবান সেন্টারের দিকে মানুষ বেশি ঝুঁকে যাচ্ছে হচ্ছে। ছিন্নমূল মানুষদেরকে রুরাল এন্ডে বসতি গড়ে তুলে দেওয়া হচ্ছে। তো সেই জায়গাতে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে হয়তো রুরাল পপুলেশন রুরাল এরিয়াতেই থাকবে, তা না হলে কিন্তু আমরা এই যে রুরাল আরবান মাইগ্রেশনটাকে কিন্তু ঠেকাতে পারবো না। এটা কিন্তু খুবই, আমরা ঠেকাতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে বড় আরবান সেন্টার গুলো দ্রুত গতিতে বাড়বে, এবং এগুলোর মধ্যে প্রবলেমের সংখ্যা বেড়ে যাবে, রিস্কের সংখ্যা বেড়ে যাবে, হ্যাজার্ডের সংখ্যা বেড়ে যাবে। তো এগুলোকে আমরা বলছি যে আরবানাইজেশনের কতগুলো পটেনশিয়াল আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। তোমাদেরকে জানানোর জন্য আমি বলছি, আমাদের হয়তো এই সেশনটা আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো এটা শেষ হলে তোমরা অটোমেটিক্যালি আরেকটা সেশনে কিছুক্ষণের জন্য হলো জয়েন করতে হবে। তো একটু খেয়াল করে দেখো, আমরা গ্লোবাল, রিজিওনাল এবং লোকাল প্রেক্ষাপটে আমরা আরবানাইজেশনটা বুঝার চেষ্টা করলাম, যদিও একেবারে বিস্তারিত বলা সম্ভব না একটা লেকচারের মধ্যে। যদি বিস্তারিত বলতে হয় তাহলে আসলে এই জায়গাতে 2-3টা লেকচার দিতে হবে, তাহলে তোমাদের লেকচারের সংখ্যা অনেকগুলো বেড়ে যাবে। তো কিছু কিছু জিনিস কিন্তু আমাদের লিটারেচার, টেক্সট, রিডিং ম্যাটেরিয়ালস দেখে পড়তে হবে, কিন্তু আমাদের যে মূল বক্তব্য এটা কিন্তু এই যে লেকচার, সেই লেকচার থেকে বোঝা যাবে। তারপরেও তোমরা যদি কোনো জায়গায় যদি বুঝতে না পারো, আমরা নতুন একটা সেশনে যাচ্ছি, সেই সেশনে তোমরা গিয়ে প্রশ্ন করো। আমি আপাতত তোমাদের এই আরবানাইজেশনের এই জায়গাটার মধ্যে শেষ করছি। যদি সম্ভব হয় তোমাদের প্রাইমেসি, আরবান হায়ারার্কি, এগুলো নিয়ে হয়তো আমরা নেক্সটের ক্লাসে আমরা কথা বলবো। তো আমরা নতুন একটা সেশনে ঢুকতে যাচ্ছি। আমি এই জায়গাতে শেয়ারটাকে স্টপ করে দিচ্ছি। এই জায়গাতে অনেক রাইট আপ আছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটার মধ্যে প্রচুর রাইট আপ আছে। আমরা যে গ্রোথ কম্পোনেন্টস গুলো নিয়ে আলোচনা করেছি এই জায়গাতে আছে সেগুলো, এবং কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে লেখা আছে এই জায়গাটার মধ্যে। রুরাল আরবান মাইগ্রেশন ফ্লোটা কিরকম এগুলো সব বলা আছে, ডিটারমিনেন্টস বলা আছে, এগুলো তোমরা এই জায়গাতে বিস্তর পাবে। আমরা বলছি আরবান সেন্টারের কথা, সেই সেন্টার গুলো কোনগুলো সেগুলো তোমাদের বলা আছে, কোনটা টপ 20 র্যাঙ্কের অর্ডার, সেই
তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার পারছি। ওকে, এখন আমি তোমাদের জন্য ফ্লোর ওপেন করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করে ফেলো। আমি তোমাদের আজকে আরবানাইজেশন এবং ওই যে লিঙ্কটা আমি পাঠিয়ে দিব, তোমরা এগুলো দুটোই দেখতে পারবে এই জায়গাটা থেকে। স্যার লাস্টে যে কম্প্যাক্ট আরবান সেটেলমেন্ট নিয়ে বললেন সেটা কি পটেনশিয়ালের আন্ডারে নাকি Right. চ্যালেঞ্জের করবে? না না না, এটা পটেনশিয়াল, আমাদের একটা বড় পটেনশিয়াল। এটা কি বুঝতে পেরেছো নাকি আরেকবার বোঝাতে হবে বলো? না কনসেপ্টটা বুঝছি বাট এটা চ্যালেঞ্জের মধ্যে আমি মানে ইট ডিডন্ট মেক সেন্স। এটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ। তুমি যদি মনে করো যে আমি এটা চ্যালেঞ্জ হিসেবে দেখতে চাই, ইটস এ চ্যালেঞ্জ। বাট তুমি যদি বলো যে আমি এই জায়গাতে পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি, আসলে এটা আসলে পটেনশিয়ালিটি আছে। আমাদের মতো বাংলাদেশের মতো যে জায়গাতে আমরা ল্যান্ড হাংরি কান্ট্রি বলি, ল্যান্ড স্কারসিটি বলি, যে জায়গাতে, সেই জায়গাতে আমাদের এই ধরনের গ্রোথ সেন্টার তৈরি করতে হবে, যে জায়গাতে আমি কি করবো, আমি আরবান প্ল্যানিংটা ঠিক করা সম্ভব না। যত্রতত্র বিল্ডিং হয়ে যাবে, সেই বিল্ডিং কে কিন্তু ভাঙতে পারবে না, কারণ আমাদের সেই রিসোর্স তো নাই। আমরা ব্যক্তিগত পর্যায়ে যাই তৈরি করি, সেটা ব্যক্তিগত পর্যায়ে। এখনো পর্যন্ত সেই ধরনের মানে সোশ্যাল স্টেট যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা সেই জায়গাতে যেতে পারিনি এখনো, সেটাই তো সত্য কথা। তাহলে আমরা মনে করি যে পুরনো ঢাকাকে আমরা ভেঙে চুরে নতুন করে ফেলতে পারি, এটা তো আমরা বলি মুখে মুখে, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব হয় না। ফলে এই যে আমরা বলছি যে এই কম্প্যাক্ট সেটেলমেন্ট, সেই কম্প্যাক্ট সেটেলমেন্ট কিন্তু দেখো চীনে, এত বড় দেশ, কিন্তু চীনে এই মডেলটা ফলো করে যে কোনোভাবেই প্রোডাকশনে ঘাটতি দেওয়া যাবে না। প্রোডাকশনে ঘাটতি দিলে বিজনেস কমে যাবে, প্রোডাকশনে ঘাটতি দিলে ইনকাম কমে যাবে, প্রোডাকশনে ঘাটতি দিলে ফুড সিকিউরিটি চলে যাবে। ইভেন তারা এখন ভার্টিক্যাল এগ্রিকালচার নিয়ে আসছে। তোমরা যদি চীনের আগামী 50 বছর পর্যন্ত ওদের ভিশন মিশন দেখো, তোমরা দেখলে অবাক হয়ে যাবা। সো এটা আমাদের জন্য একটা, আমি বলবো যে পটেনশিয়াল। এখন এই পটেনশিয়ালকে তুমি নানাভাবে চ্যালেঞ্জে বিভক্ত করে বর্ণনা করতে পারো, যে এত পপুলেশনকে আমি জায়গা দিচ্ছি, কিন্তু তাদেরকে আমি থাকতে দিতে পারছি ভালো মতো, তাদেরকে কি আমি সার্ভিস দিতে পারছি ভালো মতো? যদি এটা আমরা প্ল্যান মাফিক করতে পারতাম, তাহলে তো এটা হাইলি পটেনশিয়াল হতো পুরো পৃথিবীর মধ্যে একটা দেখার বিষয় হতো। কিন্তু আমাদেরকে যেতে হবে অন্যভাবে, যেটা আমরা আলোচনা করবো এক সময় এসে, কারণ আমাদের আলোচনাটা এখনো শেষ পর্যায়ে আসে না, যে কিভাবে আমরা এই পটেনশিয়াল তৈরি করতে পারি, আমরা কিভাবে প্ল্যান সিটি তৈরি করতে পারি। আমাদের ছোট কয়েকটা লেকচার আছে, মানে আরবান প্ল্যানিং, তারপরে সাস্টেনেবল সিটিজ, রেজিলিয়েন্ট সিটিজ, এগুলো নিয়ে আমাদের খুব ছোট করে বলবো। এই জায়গাতে খুব বেশি বলার সুযোগ নাই আরবান জিওগ্রাফির মধ্যে। তোমরা হয়তো তোমাদের মধ্যে যারা আরবান প্ল্যানিং স্ট্রিমে পড়াশোনা করবে, তারা হয়তো খুব ভালো বুঝতে পারবে ওই স্ট্রিম থেকে, যে তো তোমরা ম্যাক্সিমামই মনে করো যে আরবান প্ল্যানিং খুবই একটা কঠিন স্ট্রিম, অনেকে তোমরা আরবান প্ল্যানিং এ যেতে চাও না। এবারও দেখলাম যে আসার প্রবণতাটা কম। কোথায় যেতে চাচ্ছে? হিউম্যান স্ট্রিমে যেতে চাই তোমরা ম্যাক্সিমাম। আমি তোমাদের কাউরে ইয়ে করে বলছি না, কিন্তু এটা কিন্তু মোটেও কঠিন না, এবং আরবান স্ট্রিমে যারা গিয়েছে তাদের ম্যাক্সিমামই ভালো করেছে, রেজাল্টটা ভালো করে। তো যাদের আগ্রহ আছে তারা কিন্তু আরবান স্ট্রিমে এসে পড়াশোনা করো, কারণ এটাই আমার কাছে মনে হয় যে আমরা যতগুলো স্ট্রিম আলোচনা করছি, তার মধ্যে আরবান স্ট্রিম, আমি কোনোটাকেই তোমাদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই জায়গাটার মধ্যে, কিন্তু আমি দেখছি যে এটার মধ্যেই ডাইভার্সিটি আছে, এটার মধ্যে শেখার অনেক নতুন নতুন জিনিস আছে, এবং এটা নিয়ে তুমি পড়লে ভবিষ্যতে একটা ভালো জায়গায় যাওয়ারও সুযোগ আছে। যাই হোক, এই জায়গা থেকে আমরা সরে যাই। তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে?
ওকে, নাই। তাহলে আমরা একটু আবারও স্ক্রিনে যাচ্ছি, আমরা একটু অ্যাটেন্ডেন্সে যাই। তোমরা শুধু ইয়েস বলে দিও, তাহলে তোমরা মোটামুটি এই জায়গা থেকে আজকের মতো বিদায় হতে পারবে। রোল 2, Yes, sir. ওকে। রোল 3, স্যার 5, Present, sir. 6, প্রেজেন্ট স্যার। 9, Yes, sir. 14, Yes, sir. 18, Yes, sir. 20, 21, Yes, sir. 22, Yes, sir. 23,